দেখতে দেখতে আরও একটা কিন্তু উইকেন্ড চলে এলো, আর আজকের ব্লগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো এই উইকেন্ডটাতে আমরা কি করলাম। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। তবে তার আগে আমি অনিন্দিতা, লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বাড়ি করলেই হয় না, তার সঙ্গে কিন্তু প্রচুর কাজ থাকে বাড়ির। এটা বড়দের কাছে আগে শুনেছিলাম, তবে এখন কিন্তু সেটা অক্ষরে অক্ষরে বুঝতে পারছি। আর এখানে যেন একটু বেশি কাজ করতে হয় আমাদের। যাই হোক, কমপ্লেনে যাব না। তবে তুহিন এখন যেটা করছে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বাড়ির চারিদিকটাতে একটু পেস্টিসাইড স্প্রে করছে। যদিও আগে প্রফেশনালকে দিয়ে কাজটা করাতাম, কিন্তু আজকাল তুহিন ইদানিং নিজে এটা করে ফেলছে। আজকে সকালের ব্রেকফাস্টে ভাবছি সেই গতানুগতিক ব্রেড আর অমলেট ছাড়া অন্য কিছু একটা খাই। আর তাও এই গোটা পাকা পেঁপেটা আসলে দুদিন ধরে বাড়িতে রয়েছে, আর মন শুধু চাইছে যে কবে একটু কেটে এটাকে একটু বিট নুন দিয়ে আর গোলমরিচ দিয়ে খাবো। যদিও তুহিন শোনা মাত্রই বলে দিয়েছে যে আমারটাতে কিন্তু একদম নুন টুন দিবি না, আমি শুধুমাত্র পেঁপেটাই খাবো। তো যাই হোক, কেটে রাখছি বেশি করে, ওকেও দেবো খানিকটা আর বাচ্চাদেরও দেবো। খুব সুন্দর। এবার এইচইবি থেকে তুহিন এই পাকা পেঁপেটা নিয়ে এসেছে। এখানে অবশ্য সব দোকানেই পাকা পেঁপে পাওয়া যায়, পাকা পেঁপের খুব একটা অভাব এখানে আমরা পাইনি। আর আমি তো বাড়িতে দুখানা পেঁপে গাছ লাগিয়েওছি, তবে দেখা যাক সেগুলো এই ঠান্ডাটা সারভাইভ করতে পারে নাকি। যদি সারভাইভ করে, আশা করি আগামী বছরে আমার গাছ থেকেই কিন্তু আমি পেঁপে খেতে পারবো। তার সাথে সাথে বাড়ির যে পানীয় জলের যে ফিল্টারটা আমাদের, মানে এই যে মেন কলটার পাশে যেটা দেখতে পাচ্ছেন, ওটাতে কিন্তু ফিল্টার্ড ওয়াটার আসে। তো সেটার এই 2 বছরে প্রথম ফিল্টার চেঞ্জ হলো। আর একবার দেখুন, নতুন ফিল্টারের তলদেশে কত যে কালো নোংরা জমেছিল। ওই ফিল্টারটা চেঞ্জ করার পরে বারবার সেটাকে আবার ট্যাঙ্কটাকে ফ্লাশ আউট করতে হচ্ছে, কারণ যতক্ষণ না ভালো করে সমস্ত জলটা বেরোবে এই নতুন ফিল্টারের, ততক্ষণ কিন্তু জলটা খাওয়া একদমই উচিত হবে না। এই গত 2 সপ্তাহ একবার রিনির, তারপরে আবার রনর শরীর খারাপ হওয়াতে কিন্তু এই কস্টকো আমাদের একেবারে যাওয়া হয়নি। অথচ লিস্টে অনেকগুলো জিনিস জমা পড়েছে, যার জন্য কিন্তু কস্টকো একবার যাওয়া খুবই দরকার। কিন্তু রিনি রনও দুজনেই নারাজ, তারা কেউ যাবে না। তাই ওদেরকে বাড়িতে রেখেই ওই 1 ঘন্টার জন্যই আমি আর তুহিন এখন ছুটলাম। 3টাও আছে ঠিকই, পরিমাণটা ওগুলো ধর এক একটাতে দাম কত নেয়, 5 টাকা 6 টাকা করে। মোটামুটি অক্টোবরের শেষের দিক, মানে ওই হ্যালোউইনের সময় থেকে বলতে পারেন এদেশে কিন্তু পুরোপুরি একদম ফেস্টিভ মুড চলে আসে সবারই। এই ধরুন হ্যালোউইনটা গেল, এবারে দেখতে দেখতে সামনের সপ্তাহটা, মানে এই সপ্তাহটা রিনিদের যা স্কুল হচ্ছে, এরপরে ওদের কিন্তু 1 সপ্তাহের জন্য সেই থ্যাঙ্কস গিভিংয়ে ছুটি পড়ে যাবে। ওই 28-29 তারিখ করে এখানে ধরুন ব্ল্যাক ফ্রাইডে, থ্যাঙ্কস গিভিং এগুলো চলবে। আর ঠিক দেখতে না দেখতে আরও 1 মাস পেরোতেই কিন্তু চলে আসবে ক্রিসমাস। যদিও ক্রিসমাসের প্রোডাক্টে কিন্তু এখন গোটা ইউএস ছেয়ে গেছে, আর সেটা এখন থেকেই নয়, বলতে গেলে অগস্ট মাস থেকেই কিন্তু এবার দেখেছি কস্টকো একদম ক্রিসমাস ট্রি, ক্রিসমাসের সমস্ত ডেকোরেশন নিয়ে কিন্তু চারিদিকে একদম সাজিয়ে ফেলেছে। আসলে ওই মানুষ যদি 2টো দেখে, তার থেকে হয়তো একটা তো কিনবেই। তো এরকম নানান রকম রয়েছে অর্নামেন্টস। প্রত্যেকবারই আমি আসি আর দোকানের এই পোর্শনটাতে এসে আটকেই যায়। তবে বাচ্চাদের জন্য কিন্তু এবার জানেন তো প্রচুর সুন্দর সুন্দর গিফট এসছে, যদিও একটু দামি। আসলে রিনি রনকে কিছু একটা থ্যাঙ্কস গিভিংয়ে আর ক্রিসমাসে তো দিই প্রত্যেকবার, এবারও হয়তো দেবো। আসলে দেওয়ার জন্য আসলে একটা বাহানা চাই, সারা বছর ধরেই কিছু না কিছু ওরা কিনছে। তো লেগোর যেহেতু এখন রনর ভীষণ শখ হয়েছে, ভাবছি যে এরকম একটা লেগো গাড়ি ওকে দিই নাকি। আর তার সঙ্গে এই প্লাসিগুলোকে দেখুন, রিনি রনকে কি দেবো, আমারই নিজের দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে কিনে ওদের রুম দুটোকে একদম ভরিয়ে দিই। কিন্তু না, রিনির রুম অলরেডি অনেকগুলো এরকম প্লাসি দিয়ে ভরেই আছে। আর রনও খুব একটা এগুলোর ভক্ত নয়, হয়তো 2-1টা ছোটখাটো সফট টয়েস নিয়ে খেলে, কিন্তু খুব একটা ভক্ত নয়। লাইফ লং স্কিল, স্টোরি টেলিং, লাইক নেভার বলবি, স্টিম লার্নিং বল, লাইক এ মেম, ইন্টারনেট থেকে কানেক্ট করবে। তবে আমার যেটা এবছর দেখে খুব ভালো লাগলো, মানে অনেকের বাড়িতে এটা দেখেছি আর তখন বেশ ভালো লাগে, সেটা হচ্ছে এরকম একটা ডিজিটাল ফ্রেম যদি কিনতে পারা যায় দেখি। যদিও এখন এটার দাম বিশাল বলছে, 2 রকম সাইজের রয়েছে আর 2 রকম দাম দুটো। কিন্তু থ্যাঙ্কস গিভিংয়ের সময় আশা করি হয়তো এটাতেও খানিকটা হয়তো ডিল পাওয়া যাবে। আর কেনার বাকেট লিস্টে কিন্তু এই জিনিসটাও রয়েছে, ডাইসনের একটা ভ্যাকুয়াম ক্লিনার। প্রচুর দেখছি এখন ছাড় দিচ্ছে, তবে না,
থ্যাঙ্কসগিভিং পর্যন্ত কিন্তু ওয়েট করতেই হবে। আর এদিকে দেখুন ঘুরতে ঘুরতে একটা জিনিস খুব শখ হচ্ছে কিনে ফেলি, দামটাও কিন্তু একদমই রিজনেবল, কিন্তু ভাবছি যে এটা কিনলে কিন্তু কাজ অনেকটাই বেড়ে যাবে। মানে এটা হচ্ছে একটা ওই স্টিমার যেটাতে মোমো বা যে কোনো সবজি স্টিম করা যাবে, আর দাম দেখছেন মাত্র $17, আর পুরোটাই হচ্ছে পিওর একটা বাম্বুর তৈরি স্টিমার। খুব ইচ্ছা করছে, শখ হচ্ছে কিনতে, কিন্তু কিনলাম না। আর এই প্রথম কষ্ট থেকে কোনো একটা জিনিস আমি আর তুহিন আনঅ্যানিমাসলি একদম একমত হয়ে কিনলাম, সেটা হচ্ছে এই দুটো সুন্দর দেখে ক্রিসমাস ট্রি। অবশ্যই এখন বাড়িতে রাখবো, পরে সেগুলোকে আউটডোর প্লান্ট করে দেবো। আর তার সঙ্গে বাচ্চাদের জন্য দেখছেন কি সুন্দর একদম দেখতে জিঞ্জার ব্রেড কুকিগুলোও নিলাম। দেখি এগুলো ওদের ক্রিসমাসের একটা অ্যাক্টিভিটি হবে, এগুলোই ওদেরকে ডেকোরেট করতে বলবো। কোনটা? 739, 799। ভালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 4 টাকায় হবে। ডেট কি একই আছে? হ্যাঁ ঠিক আছে। আসলে কস্টকো হচ্ছে এমন একটা দোকান যেখানে এলে আমার মতন মানুষ কিন্তু 2-3 ঘন্টা কম করে খুব ভালো করে কাটিয়ে ফেলতে পারে। কিন্তু আজকে বা যে কোনো সময় সেটাই হয়, তুহিনের অফিসের দিনে এলেও সেটাই হয়, খুব কম সময়ের জন্য একদম 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য হয়তো থাকি আমরা এখানে। আর গোটা দোকানের যদি সমস্ত ডিলগুলো যদি আপনাকে ঘুরে দেখতে হয় তাহলে ওই 2-3 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হবে। আশা করি আমি যখন ড্রাইভিংটা শিখে উঠতে পারবো আমি একা একাই গাড়ি চালিয়ে চলে আসবো, কারো তোয়াক্কা না করে। বাড়িতে পৌঁছে গেছি, আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই আমার গাছের শপিং আজকে। আপনারা কি বিশ্বাস করবেন, মানে জানি না যারা হয়তো ইউএসএ থেকে দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা। এই গাছগুলো এক একটা বড় বড় গাছ আমি মাত্র $10 করে পেলাম। মানে এগুলো আজকে ডিলে ছিল, এই বড় মনস্টেরা আর তার সঙ্গে ওই ফিডেল লিফটা $10 করে। আর এইগুলো তো আগেই দেখালাম আপনাদের দোকানে, এগুলো ওই $30 করে পাওয়া গেলে। এগুলো না হয় বেশি দাম হওয়া প্রযোজ্য, কারণ যেহেতু এখন সিজনাল রয়েছে এগুলো। শুধু গাছই নয়, গাছের গোড়ায় কিন্তু বেশ সুন্দর করে ডেকোর করে পাইন কোন দিয়ে সাজানোও রয়েছে। মানে একদম প্রপার এই গাছটাতেই যদি আপনি খুব সুন্দর করে অর্নামেন্টস লাগিয়ে দেন তাহলে এগুলোই কিন্তু বাড়িতে এক একটা ক্রিসমাস ট্রি হিসেবে কাজ করবে। আর ওই যে দোকানে দেখিয়েছিলাম পয়েন্টসিটিয়ার ছোট্ট যে পাপোশটা, সেটাও কিন্তু নিয়ে আসা হয়েছে। ওটাও জানেন তো আজকে ডিলেই ছিল। আর পরের দিন রবিবারটা কেটেছিল কিন্তু বেশ অনেকটা অন্যরকম অনুভূতি নিয়ে, আর তার সঙ্গে বলতে পারেন একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। যদিও এই অভিজ্ঞতাটা কিন্তু গত বছর খানিকটা হয়েছিল, তবে সেই বছর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করব। এখন কিন্তু আমি লাঞ্চেরই প্রস্তুতি করছি, আর লাঞ্চে কিন্তু আজকে নিরামিষই খাবো আমরা। আজকের লাঞ্চের স্পেশাল একদম মেনু, একদম অনেক দিন বাদে, কিন্তু বলতে গেলে প্রায় 6 মাস বাদে হয়তো লুচি করতে বসলাম। লুচি করেছি, তার সঙ্গে একটু আলুর তরকারি, আর তার সঙ্গে সিমইয়েরও একটু পায়েস করেছি। পুরোটাই বললাম লাঞ্চটা কিন্তু আজকে ভেজ রেখেছি, কারণ এরপরে সন্ধেবেলাতেই কিন্তু আমাদের এক পুজোর নেমন্তন্ন ছিল। যে পুজোটা হয়তো আপনারা প্রথমবার শুনবেন, সেটা হচ্ছে আয়াপ্পা পুজো। আর স্পেশালি ওই হায়দ্রাবাদের মানুষ, মানে যারা তেলেগু, তারাই কিন্তু পুজোটা সমারোহের সঙ্গে করে। এই লর্ড আয়াপ্পা হলেন ভগবান শিব আর মোহিনীর পুত্র সন্তান, তাই তার মধ্যে দুজনের শক্তি রয়েছে, তাই তিনি বিশাল শক্তিমান। প্রতি বছর এই কার্তিক মাসে নির্দিষ্ট তিথিতে প্রায় 45 দিন ধরে চলে এই পুজো। ভীষণ ভক্তি আর নিষ্ঠা, আর তার সাথে কঠোর নিয়মে থাকতে হয় এই দিনগুলো। যারা দীক্ষা নেয় তারা গলায় স্বামী মালা ধারণ করে মন্দিরে গিয়ে, তারপরে 45 দিন ধরে শুধুমাত্র কালো রঙের বস্ত্র পরে থাকতে হবে। পায়ে কোনো জুতো বা চামড়ার কোনো ফুটওয়্যার পরা যাবে না। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খাবার খেতে হবে। স্বামী স্ত্রী দুজন দুজনকে নাম ধরে না ডেকে স্বামী আর মাতা এই বলে ডাকবে, আর দুজনে একদম সম্পূর্ণ আলাদা ঘরে থাকবে। স্বামীর খাবার রান্নার আগে প্রত্যেক দিন স্ত্রীকে মাথায় স্নান করে ভোরবেলায় তার জন্য পুজোর আগে রান্না সেরে ফেলতে হবে। আরও যে কত কী নিয়ম, আসলে পাড়ার বেশ কয়েকজন প্রতিবেশী, তার মধ্যে আবার আমাদের ঘনিষ্ঠ একজনও এই দীক্ষা এবার নিয়েছেন, সেই কারণে তার কাছ থেকে সমস্ত কিছু মুখে শোনা। আর এই পুজোর নাকি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ মুহূর্ত সেটা ছিল এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সামনে, তাতে কিন্তু 18টা ধাপ আছে। তীর্থযাত্রার একটা উল্লেখযোগ্য অংশ হলো এই 18টা ধাপ আরোহণ করা, যার প্রত্যেকটা ধাপ এক একটা আধ্যাত্মিক মূল্য নির্দেশ করে।
তাই যারা এই স্বামী মালা ধারণ করেছেন তারা প্রত্যেকেই কিন্তু গিয়ে গিয়ে এই 18টা সিঁড়িতে রাখা প্রদীপগুলো এক এক করে জ্বালিয়ে দিচ্ছেন। সেদিনকে অনেকটাই রাত হয়ে গেছিলো, পুজো চলেছিল প্রায় 9:30 পর্যন্ত। বাচ্চাদের আবার স্কুল ছিল, তাই ওদেরকে কিন্তু একদম ভরপেট প্রসাদ খাইয়ে বাড়ির দিকে এরপরে ফিরেছিলাম আমরা। আর শুধু আজকের এই পুজো নয়, এর আগে কিন্তু ইতিমধ্যেই আমরা 2বার দুজনের বাড়িতে পুজোতে গেছি। এমনকি আগামী দিনগুলোতে, মানে এটা শেষ হবে 6th অফ ডিসেম্বর পর্যন্ত, যে আরও কত বাড়িতে পুজোতে যাব। সত্যি জানেন তো, হিসেব করে দেখলাম গত বছর আর এই বছর মিলিয়ে এই এত পুজো এদেশে পেয়েছি, হয়তো ইন্ডিয়াতে থাকতে এত পুজো আমরা 2 বছরে কোনো বার পাইনি। তাহলে আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে ব্লগটাকে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।